আসসালামু আলাইকুম। এক মাস পর যে নির্বাচনটা হতে যাচ্ছে ওই নির্বাচনে বিএনপি জিতুক কিংবা জামাত জিতুক একদল তো জয়ী হয়ে আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই নির্বাচনে যে গণভোটটা হতে যাচ্ছে সেই গণভোট জয়ী হয়ে আসতে পারবে কিনা। যদি গণভোট হেরে যায় তাহলে কি হবে? নির্বাচনে যারা ক্ষমতার লড়াই করছেন তারা জয়ী আসার জন্য নানা ধরনের প্রচার প্রচারণা ও নানা ধরনের ক্যাম্পেইন করছেন, কিন্তু গণভোটে হ্যাঁকে জয়ী করে নিয়ে আসার জন্য যে ধরনের প্রচার প্রচারণা দরকার বা ক্যাম্পেইন করা দরকার সেটা কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে ওইভাবে করতে দেখছি না। তাহলে প্রশ্ন এসে দাঁড়ায় না যে এই গণভোটের বা কি দরকার ছিল, বা কারা গণভোটের পক্ষে কারা গণভোটের বিপক্ষে। হালের বিএনপি, জামাত কিংবা নয়া বন্দোবস্তের এনসিপি কেউ গণভোট নিয়ে যে ধরনের প্রচারণা করা দরকার সেটা কিন্তু আমরা করতে দেখছি না। এই যে গণভোট হবে, প্রান্তিক ভোটারদের বেশিরভাগ ভোটার জানে না গণভোট কি বা গণভোট হলে এটা কিভাবে দিতে হয়। ইভেন অনেকে এটাও জানে না যে এবার নির্বাচনে গণভোট নামে কিছু একটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট, রুরাল বা গ্রামীণ একদম প্রান্তিক নারী ভোটারদের 70 থেকে 80% বা যে ভোটাররা কিন্তু আমাদের মোট ভোটের অনেক বড় একটা পার্সেন্টেজ, তারা জানেই না গণভোট কি, গণভোট দিয়ে কি করে, গণভোট খায় না মাথায় দেয়, কি কারণে হয়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি গ্রামের মাছাচিদের একটু ফোন করে জিজ্ঞেস করেন যে এই নির্বাচনে যে গণভোট হবে এটা কি তোমরা জানো কিনা, বা কেন গণভোট হবে, কি নিয়ে গণভোট হবে, কিভাবে গণভোট দিতে হয়, এই জিনিসগুলো তোমরা জানো কিনা, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। এখন আমরা যদি সহজ করে বলি যে এই গণভোট কেন হবে, সেটা হচ্ছে এই নির্বাচনে গণভোট হবে সংবিধান সংশোধন করার জন্য। এখন যদি আবার প্রশ্ন করে বসেন যে সংবিধান কি, সংবিধানকে সহজ করে বললে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, অর্থাৎ রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য কতগুলো যে নিয়ম কানুন আইন আছে সেটা একটা দলিল, বা এই আইন এই নিয়ম কানুন অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে। তো এই দলিল আইনগুলোকে একত্রে বলা হয় হচ্ছে সংবিধান। তো পৃথিবীর সকল দেশে এরকম একটা দলিল আছে বা এরকম একটা সংবিধান আছে যে আইন নিয়ম কানুন অনুসারে ওই রাষ্ট্র পরিচালনা করা হয়। তো আমাদের দেশে যেহেতু গত 15 বছর একটা ফ্যাসিজম ছিল, এর আগেও রাষ্ট্রে অনেকবার সংবিধান সংশোধন করা হয়েছে, তবে সেটা এলিট পলিটিক্যাল পার্টিগুলো সংসদে বসে ওই খেলা খেলছে। সো এই যে ফ্যাসিজমটা ঘটে গেছে বা এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানের পর আমাদের দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে আকাঙ্ক্ষা থেকেই এবার আর সংবিধানে কিছু চেঞ্জ বা পরিবর্তন বা সংশোধন নিয়ে আসা হবে। যেহেতু এবার সংসদ নাই, তো এই সংবিধানটা নিয়ে আসার জন্য সরাসরি জনগণের কাছে যাওয়া হচ্ছে, জনগণের থেকে মতামত নেওয়া হবে, আর সেই মতামতটা যে পদ্ধতিতে নেবে সেই পদ্ধতিটাই হচ্ছে গণভোট। তো এই যে আইন কানুনের খেলা, ইন্টেলেকচুয়াল খেলা, অর্থাৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত আপনার থেকে নেবে। সাধারণত এই সুযোগ জনগণের হাতে খুব একটা আসে না, পলিটিক্যাল এলিটরা বা রাজনৈতিক নেতারা চোরবাটপাড়া সংসদে বসে ওই ডিসিশন গুলা নেয়। সো এইরকম সুযোগ জনগণের হাতে কালে বদ্রে আসেন। এখন এই সুযোগ যেহেতু জনগণের হাতে খুব একটা আসে না, বা এই গণভোট বাংলাদেশের সাধারণ মানুষ এটার সাথে খুব একটা পরিচিত না, মানুষের এই জন্য ডিসাইড করা খুব কঠিন হবে কিভাবে এই গণভোটে পার্টিসিপেট করবে বা কোন অপশনটা জনগণের বেছে নেওয়া উচিত হবে। বা আরো সহজ করে যদি একটা উদাহরণ দিই, ধরেন আপনি কোনোদিন ক্রিকেটই খেলেন না, এখন আপনার হাতে আমি ব্যাট দিয়ে বললাম যে যাও তুমি ক্রিকেট খেলো, কিন্তু আমি আপনার অপোনেন্টে দিলাম লাসিথ মালিঙ্গার 145 গতির ইয়র্কার, তখন আপনি শিওর যে আপনি এটা ব্লান্ডার করবেন। তো আপনি যাতে আগামী নির্বাচনের গণভোটে কোনো ধরনের ব্লান্ডার না করেন, এই জন্য আজকের ভিডিওতে গণভোটে যাতে আপনি হ্যাঁ দিবেন কি না দিবেন সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, সেই জন্য আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব যে কি নিয়ে গণভোট হবে, কোন কোন বিষয়গুলো, যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচনের দিনকে আপনি নির্বাচনে গণভোটে হ্যাঁ দিবেন কি না দিবেন। আপনারা জানেন ইউনূস ক্ষমতায় আসার পর রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে 11টি সংস্কার কমিশন করেন। তার মধ্যে আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয়, আর ওই কমিশন 3-4 মাস গবেষণার পর আলী রিয়াজের কমিশন সংবিধানে 131টির মতো সংস্কার সুপারিশ করে। এরপরে শুরু হয় আসল লড়াই। 131টা সুপারিশ সামনে আসার পর বিএনপি একটা মানলে জামাত একটা মানে না, জামাত একটা মানলে এনসিপি আর একটা মানে না। সো নানা ধরনের অনৈক্য সৃষ্টি হয়। এরপর ডক্টর ইউনূসকে প্রদান করে একটা ঐক্যমত কমিশন গঠন করা হয় যে না, তুমি এবার সবাইকে ঐক্যে নিয়ে আসো। সো ঐক্যমত কমিশনের একের পর এক মিটিং এর পর একের পর এক দল আরেক দলকে নিয়ে বসার পর 30টার মতো সংস্কার বিষয়ে জুলাই সনদে তারা ঐক্যমত হয়েছে। কোথায় 131টা আর কোথায় অনলি 30টা। ইন্টারেস্টিংলি যে 30টা গণভোটে যাবে সেই 30টাতেও বড় বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি জামাতের নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে হলো যে আমি এগুলোর সাথে একমত না, তবে বৃহত্তর স্বার্থে আপাতত আমি এটা মেনে নিলাম, বাট ফিউচারের কথা আমি বলতে পারতেছি না। সো যে 30টা বিষয়ে সকল রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সবকিছু মিলে ঐক্যমত হয়েছে, ওই বিষয়গুলো গণভোটে যাবে। গণভোটে যদি হ্যাঁ ভোট বিজয় হয় তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো মানে এই 30টা চেঞ্জেস করতে বাধ্য থাকবে, আর যদি না ভোট বিজয় হয় তাহলে জেলাও সে কদম মানে আগে যেভাবে রাষ্ট্র চলতো ওইভাবে চলবে। এখন আসেন যে 30টা সংস্কার প্রস্তাবনা নিয়ে ইউনূস গণভোটে যাচ্ছে, বেশিরভাগ মানুষ জানে না সেই 30টা বিষয় কি কি। ইভেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের মধ্যে অন্তত পক্ষে 95% জানেন না সেই 30টা বিষয় কি কি, বা গ্রামের রুরাল
প্রান্তিক মানুষ যারা, প্রান্তিক নারী ভোটার যারা, যারা বিশাল একটা ভোট ব্যাগ, তারা তো সংবিধান কি সেটাও জানে না। সো সেই জায়গায় সংবিধানে এরকম একটা চেঞ্জ নিয়ে আসতে যাচ্ছে যেখানে আরো 30টা বিষয় ইনক্লুডেড, সেটা তারা জানার কোনো অবকাশ তো নাই। সো এরকম একটা বাস্তবতা আমরা সকল ধরনের ভোটারদেরকে নিয়ে সংবিধানে এরকম গুরুত্বপূর্ণ চেঞ্জেসে আমরা গণভোটে চলে যাচ্ছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই চেঞ্জেস গুলো তো রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর তো অন্তত পক্ষে মিনিমাম রেসপন্সিবিলিটি আছে যে সাধারণ মানুষকে সচেতন করা। তারা তাদের ভোটের জন্য যেভাবে বলতেছে এই গণভোটের জন্য তো ওইভাবে বলার কথা, কিন্তু তাদের থেকেও আমরা ওই ধরনের অ্যাওয়ারনেস দেখতেছি না বা সেই ধরনের প্রচার প্রচারণা দেখতেছি না। ইন্টারিম ছোটখাটো পরিসরে যেটা করতেছে ওইটাও সাধারণ মানুষের পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারছে না। যাই হোক, 30টা সংস্কার তো গণভোটের ব্যালট বক্সে লিখে দেওয়া যাবে না। আপনি ভোট দিতে গিয়ে কতক্ষণ ধরে ওই 30টা পড়বেন, সেই সময় তো থাকবে না। তো এই জন্য ইউনূস সরকার 4টা পয়েন্ট ছোট করে লিখে দিয়েছে, এই পয়েন্টগুলো গণভোটে থাকবে। আপনার পরে যদি এগুলো মনে হয় যে না এগুলো ভালো, তাহলে আপনি হ্যাঁতে দিবেন, পরে যদি মনে হয় ভালো না তাহলে আপনি নাতে দিবেন। সেই পয়েন্টগুলো কি কি, পয়েন্টগুলোতে যাওয়ার আগে এটা বলে নেওয়া দরকার যে এই যে গণভোটটা হতে যাচ্ছে বা যে ধরনের সংস্কার আলাপ আসতেছে এটার বিষয় বিএনপি খুবই নাখোশ। কিভাবে নাখোশ বলছি, যে তারেক রহমান এই গণভোটে যখন আলোচনা হচ্ছিল, তারেক রহমান তার এক ভার্চুয়াল মিটিং এ বলেছিলেন যে তথাকথিত গণভোটের চাইতে আলুর মূল্য বেশি গুরুত্বপূর্ণ। এই গণভোট, কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। লোকসানের মুখোমুখি এইসব আলু চাষীদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বুঝতেই পারতেছেন গণভোট নিয়ে বিএনপির অবস্থান কি। সো তাই হয়তো বিএনপি থেকে এই গণভোট নিয়ে বা সংস্কার নিয়ে খুব একটা প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি আমরা গণভোটের সেই 4টা পয়েন্ট দেখার চেষ্টা করি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটারের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষেরও সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এখন আপনি যদি চান সংসদ আগের মতোই থাকুক, সংসদ দ্বিকক্ষ না হোক বা দ্বিকক্ষ হলে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচিত না হোক, তাহলে আপনি নাতে ভোট দিবেন। আর আপনি যদি চান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে যাক এবং সংবিধান যদি চেঞ্জ করতে হয় তাহলে নিম্নকক্ষ উচ্চ কক্ষ 2 কক্ষের অনুমোদনের প্রয়োজন হোক, তাহলে আপনি হ্যাঁতে ভোট দিবেন। ঘ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টা পয়েন্ট পড়ার পর হিজিবিজি লাগতেছে না? কোনো কিছু সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে যে আমার কি হ্যাঁতে দেওয়া উচিত নাকি নাতে দেওয়া উচিত? কেমন জানি কঠিন লাগতেছে না, যে মাথায় ঢুকতেছে না। তো এই জিনিসটা কিন্তু ইউনূস, ইন্টারিম সরকার কিংবা সংবিধান সংস্কার কমিশনও বুঝতে পারছেন। এই জন্য তার আপনি যাতে আরো বুঝতে পারেন বা আপনার কাছে মেসেজটা আরো ক্লিয়ার হয়, আপনি যাতে সিদ্ধান্ত নিতে পারেন হ্যাঁতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন, এই জন্য তারা রিসেন্টলি আরেকটা পোস্টার বের করছে যেটাতে 12টা পয়েন্ট উল্লেখ করছে। সো আমরা এই 12টা পয়েন্টও দেখার চেষ্টা করবো যাতে করে আপনি কিসে ভোট দিবেন সেটা ডিসাইড করতে সুবিধা হয়। আমরা যদি সেই পয়েন্টগুলো দেখার চেষ্টা করি, 1 নম্বর পয়েন্টে আছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। আগে যেটা হতো সব জায়গায় সরকারি দলের লোকই থাকতো বা সরকার রিকমেন্ডেশন করা, সরকার পছন্দের লোকই এই সকল জায়গাতে থাকতো। সো এবার কমিশনের প্রস্তাব হচ্ছে যে তুমি তত্ত্বাবধায়ক সরকার গঠন করো, সেক্ষেত্রে তোমার সরকারি দলের লোক দিতে হবে, বিরোধী দলের লোক দিতে হবে। তুমি পিএসসি তে যাও, সেখানেও তোমার সরকারি দল বিরোধী দলের লোক থাকতে হবে। তুমি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করার জন্য শুধুমাত্র সরকারি দলের নির্বাচিত লোকই থাকবে না, সেখানে বিরোধী দলের নির্বাচিত লোকই থাকবে। সো সব মিলে সরকারি দল এবং বিরোধী দল মিলে সবাই মিলে সবগুলা কমিশন গঠন করবে। সেটা তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে সেটা নির্বাচন কমিশন, সেটা পিএসসি, যাতে করে নির্বাচন কমিশন যেভাবে একপাক্ষিকভাবে হাসিনাকে নির্বাচিত করে দিয়েছে, এক্ষেত্রে 2 দলের লোক থাকলে আগের মতো সেই জিনিসটা করতে পারবে না। আপনি যদি এই পয়েন্টের সাথে একমত হন তাহলে আপনি গণভোটে হ্যাঁতে দিবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। হাসিনা একপাক্ষিকভাবে কিন্তু সংবিধান সংশোধন করে আসছে এককভাবে সরকারি দলে গিয়ে। এই পয়েন্টটা নিয়ে আমরা শেষে আলোচনা করবো। তার আগে আমরা যদি 3 নম্বর পয়েন্টটা দেখি, সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু ইন্টারেস্টিং। আগে সংবিধান সংশোধন করার জন্য
জন্য সরকারি দলের পাপেটরা মিলে সংসদে বসে ওই যে হ্যাঁ না নাটক, হ্যাঁ না সার্কাসের মাধ্যমে কিন্তু সংশোধন করে ফেলতো, এবং এই আমাদের সংবিধানের বড় বড় চেঞ্জেস গুলা কিন্তু ওই সংসদে বসে সার্কাসের মাধ্যমে তারা করে ফেলছে। কিন্তু এবারে গণভোট যদি হ্যাঁ জয়ী হয়, তাহলে যেটা হচ্ছে যে আপনি চাইলে আর সংবিধানের গুরুত্বপূর্ণ যে চেঞ্জেস গুলো আছে মূলনীতি থেকে শুরু করে এই চেঞ্জেস গুলো গণভোটে হ্যাঁ না দিয়ে চেঞ্জ করতে পারবেন না, আবার জনগণের কাছে যেতে হবে। তাহলে এই জনগণে যদি আপনাকে সেই সম্মতি দেয় গণভোটের মাধ্যমে, তখন আপনি চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি মনে করি শুধুমাত্র এই 5 নম্বর পয়েন্টের জন্য হলেও গণভোটে হ্যাঁ দেওয়া উচিত, কারণ সংবিধানের অন্যান্য যে চেঞ্জেস গুলোর কথা বলা হচ্ছে এগুলো সরাসরি দৃশ্যমান না হলেও বা জনজীবনে ইম্প্যাক্ট না পড়লেও, জনজীবনে সরাসরি না দেখলেও এই পয়েন্টটা কিন্তু জনগণ সরাসরি দেখবে বা জনগণের জীবনে সরাসরি ইম্প্যাক্ট রাখবে। কারণ কেউ যদি 10 বছরের বেশি ক্ষমতায় না থাকতে পারে, তাহলে কিন্তু সে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুম খুন থেকে শুরু করে সকল ধরনের নির্যাতন মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না, বা যেই ধরনের গুম খুম হাসিনা গত 15 বছর করছে সেই ধরনের গুম খুম কিন্তু আর কেউ করতে পারবে না। হাসিনা কিন্তু টোটাল 4 টার্মে ছিল, সো তার মেয়াদ যদি 4 টার্মে মেয়াদ হচ্ছে 20 বছরের বেশি সময় ধরে, 20 বছরের বেশি সময় ধরে সে বৈধ অবৈধভাবে ছিল, কিন্তু তার লাগাম যদি 10 বছরে টেনে ধরা যেত, সে আজকে 24 সালের এই মহা সন্ত্রাস যোগ্যটা করে যেতে পারতো না, বা এত মানুষ যে গুম করছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো সেই কাজগুলো হয়তো কমে আসতো বা এরকম বর্বর হয়ে উঠতে পারতো না। সো এই পয়েন্টটার জন্য হলেও গণভোটে আমার পার্সোনাল ওপিনিয়ন হ্যাঁ দেওয়া উচিত, যাতে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারে। এতে করে যেটা হবে যে পরিবারতন্ত্র কমে আসবে বা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার যে চিন্তাটা সেটা কিছুটা কমে আসতে পারে। ইন্টারেস্টিংলি এই 5 নম্বর পয়েন্টটাতে বিএনপির বিঘ্ন, বিএনপির সবচেয়ে বড় আপত্তি। বিএনপি তার 31 দফাতে পরপর 2বার বেশি প্রধানমন্ত্রীর কথা বললেও যখন সংস্কার কমিশন প্রস্তাব দেয় তখন কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন না, বিএনপি এটাতে সরাসরি অসম্মতি জানায়। তো যখন সারা দেশের মানুষ বিএনপি কে চেপে ধরছিল, বিএনপি কিন্তু তখন আবার শব্দের খেলা খেলে যে আমরা পরপর 2বারের পরে বলছি, একবার ব্রেক দিয়ে আবার হতে পারবে। তখন কিন্তু সংস্কার কমিশন একটা বুদ্ধিদীপ্ত এবং মানে মেরুদণ্ড সোজা করে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা সংস্কার কমিশন নিয়েছে। সংস্কার কমিশন এসব শব্দের খেলা বাদ দিয়ে সরাসরি একটা টাইম বেঁধে দিয়েছে। তারা কিন্তু এখানে পরপর বা 2বার 3বার এগুলো বাদ দিয়ে একটা টাইম লিমিট করে দিয়েছে যে সর্বোচ্চ 10 বারের বেশি কেউ হতে পারবে না। 6 নম্বর পয়েন্ট হলো সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। মানে হলো আগে সংসদে কয়টা আসন ছিল? 300টা আসন ছিল, আর নারীদের জন্য আলাদা করে 50টা সংরক্ষিত আসন ছিল। তো এবারে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আমাদের সংসদ 2 কক্ষ বিশিষ্ট হয়ে যাবে। নিম্ন কক্ষে 400 আসন থাকবে, তার মধ্যে 100 আসন, আগে 50টা ছিল, এবার 100 আসন নারীদের জন্য করা হবে। তবে এবার আরেকটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। আগে যেরকম 50টা আসনে নারীরা কোনো ইলেকশন না করে একদম চুজ করতো রাজনৈতিক দলগুলো, ওরা সংসদে চলে যাইতে পারতো, এবারে সেটা হবে না। এবার হচ্ছে নারীদের জন্য যে 100 আসন রাখা হবে, এই 100 আসনেও নারীরা নির্বাচন করে তারপর সংসদে যেতে হবে। অর্থাৎ পুরুষরা যেভাবে নির্বাচন করে লড়ে সংসদে যায় 300 আসনে, ঠিক একইভাবে নারীরাও নির্বাচন করে ওই 100 আসনে যেতে হবে, আর কোনো আলাদাভাবে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকছে না। 7 নম্বর পয়েন্ট হলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। 8 নম্বর দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 9 নম্বর আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং আরো বাড়বে। 10 নম্বর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না। 11 নম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আগে যেমন সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকতো, এখন কিছু কিছু ক্ষমতা প্রধানমন্ত্রী থেকে কমিয়ে রাষ্ট্রপতিকেও দেয়া হবে। 12 নম্বর রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে। তো আশা করি এই ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তারা অলরেডি ডিসাইড করে ফেলেছেন হ্যাঁতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন। তারপরেও যারা বোঝেন নাই তাদের জন্য যদি আমি একদম সংক্ষেপ করে বলি, আপনি যদি এক ব্যক্তিকে 2বারের বেশি মানে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী দেখতে না চান তাহলে আপনি ভোট দিবেন হ্যাঁতে, আর যদি দেখতে চান যুগের পর যুগ দেখতে চান তাহলে আপনি ভোট দিবেন নাতে। আপনি যদি চান সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট না হোক, মানে আগের মতোই থাকুক, তাহলে আপনি ভোট দিবেন নাতে। আর যদি চান সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হোক, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে হোক, তাহলে আপনি ভোট দিবেন হ্যাঁতে। আপনি যদি চান 5 বছর পরে যে নির্বাচনটা হবে সে নির্বাচনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, এমনকি সে নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন গঠন করবে, এটা যদি চান সরকারি দলের চামচা বা সরকারি দলের অনুগতদের দিয়ে না হোক, তাহলে আপনি হ্যাঁতে ভোট দিবেন। আর আপনি যদি চান নির্বাচন কমিশন সরকারি দলের চামচা এদেরকে দিয়ে গঠিত হোক, নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে কাজ করুক, তাহলে আপনি নাতে ভোট দিবেন। আপনি যদি চান যে সরকারি দল ইচ্ছা মতো যে সংবিধান চেঞ্জ করবে, উল্টায় পাল্টায় ফেলবে, বা আপনি যদি এটা মনে করেন যে আমি তো তাকে সরকারে পাঠাইছি, ও যেটা করবে নিশ্চয়ই ঠিকই করবে, তাহলে আপনি হচ্ছে নাতে ভোট দেবেন। আর আপনি যদি চান যে না, সেই সংবিধান চাইলে তার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে না, সে আমার কাছে গণভোটের জন্য আসতে হবে, তাহলে আপনি এই গণভোটে
হ্যাঁতে ভোট দেবেন। আশা করি এইটুকু পর্যন্ত যারা দেখছেন তাদের মধ্যে আর কোনো কনফিউশন নাই যে গণভোটে আপনি কি হ্যাঁ দিবেন কি না দিবেন। তবে এই জায়গায় আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রাষ্ট্রের এই পরিবর্তনগুলোর স্বার্থে আমাদের গণভোটে হ্যাঁ ভোট দেওয়া উচিত। যদিও দেশের সাধারণ জনগণ মানে আমাদের মতো আম পাবলিক খুব একটা কনস্টিটিউশন ব্রেক করে না, কনস্টিটিউশন নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, কিন্তু ওই যে পার্লামেন্টে যারা আছে তারাই তাদের সুবিধার্থে কনস্টিটিউশন উল্টায় পাল্টায় সবকিছু করে। কিন্তু সাধারণ জনগণ হিসেবে পরিবর্তনের আশায় বা পরিবর্তনের সে আকাঙ্ক্ষা থেকে অন্তত পক্ষে আমরা গণভোটে হ্যাঁ ভোট দিতে পারি। আপনারা গণভোটে কি ভোট দিবেন, হ্যাঁ বেছে নেবেন নাকি না বেছে নেবেন, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তবে যেটা বলতে চাই, সংবিধান নিয়ে যেহেতু এদেশের মানুষের জ্ঞান বা সচেতনতা খুবই কম, বা সংবিধান এদেশের মানুষ খুব একটা সিরিয়াসলি নেয় না, সংবিধান নিয়ে খুব একটা সিরিয়াস আলোচনা হয় না, তাই দেশের পলিটিশিয়ানরা সংবিধান নিয়ে যেভাবে ইচ্ছা ওইভাবেই খেলে। একদল সংবিধানে কোনো একটা পরিবর্তন নিয়ে আসলে আরেক দল যখন ক্ষমতায় আসে তখন সেটাকে অবৈধ ঘোষণা করে দেয় বা সেটা পাল্টায় ফেলে, অথচ সেটা বেটারমেন্টের জন্য, সে বলে যে আমরা রাষ্ট্রের বেটারমেন্টের জন্য করেছি। তো সবই হচ্ছে ক্ষমতার খেলা। যদি একটা উদাহরণ দেই, বেগম জিয়া যখন ক্ষমতায় আসে তখন বেগম জিয়া এই যে আমাদের যে ক্ষমতা করাপ্ট করে ফেলার একটা নীতি আছে, বেগম জিয়া যাতে ক্ষমতা করাপ্ট না হয় তখন হচ্ছে সবার ঐকমত্য সিদ্ধান্তে বা সবার দাবির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার করবে সেটার একটা আইন বা বিধিমালা বাংলাদেশ আমাদের সংবিধানে নিয়ে আসা হয়। কিন্তু হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর সেই তত্ত্বাবধায়ক সরকারের আইনটাই হচ্ছে বাতিল করে দেয়, বলে যে এটা অবৈধ। তত্ত্বাবধায়ক সরকার কোনো বিধিবিধান আমাদের ইনিশিয়াল কনস্টিটিউশনে ছিল না এবং এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও নাই, তাহলে আমাদের দেশে কেন থাকবে? কিন্তু এখন দেখেন, হাসিনা যখন ক্ষমতা থেকে সরে গেছে বা হাসিনার এত বড় পতন হয়েছে, পালায় গেছে ইন্ডিয়ায় গিয়ে হাসিনা কিন্তু এখন বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিলে তারা নির্বাচন করবে। এখন কিন্তু সে তত্ত্বাবধায়ক চাচ্ছে, সো এভরিথিং ইজ জাস্ট ফর পাওয়ার, নাথিং এলস। তো এই যে সংবিধানে যত কিছু বলা হচ্ছে এগুলো সবকিছুই পাওয়ারের জন্যই। তবে সে পাওয়ার পলিটিক্স কালপিটরা বা পলিটিক্যাল এলিটরা সংসদে বসে খেলতো, জনগণের হাতে খুব একটা সুযোগ আসতো না। কিন্তু 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন আমাদেরকে এবার সেই সুযোগটা দিয়েছে, সো হোয়াই নট আমরা সেই খেলায় অংশগ্রহণ করবো না। গণভোট দেওয়ার জন্য হলেও নির্বাচনে যাবেন এবং গণভোটে হাই দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।